আসসালামু আলাইকুম। আজকে আমরা বাংলা সাহিত্যের প্রাচীন যুগ ঝটপট রিভিশন দিয়ে দিব। ছোট ছোট 11টা চ্যাপ্টার থাকবে এখানে। আমরা শুধুমাত্র মাস্ট নো পয়েন্ট গুলো টাচ করবো। সো লেটস গেট স্টার্টেড। প্রথমে আগের বছরের প্রশ্নের একটা অ্যানালাইসিস এবং এই প্রশ্ন দেখতে পাচ্ছেন আবিষ্কার, চর্যাপদের ভাষা, এই রিলেটেড প্রশ্নের সংখ্যা সবচেয়ে বেশি এবং কিছু কিছু ক্ষেত্রে চর্যাপদের সমাজচিত্র এবং ধর্মমত নিয়েও প্রশ্ন এসেছে। আপনারা যদি ডিটেলসে দেখতে চান কি কি প্রশ্ন, সেক্ষেত্রে আপনাদের এই যে এই নোটটা থেকেই, আপনারা আশা করি এই নোটটা অলরেডি পড়ে ফেলেছেন সবাই। এখান থেকেই আপনারা সবগুলো প্রশ্ন ক্লিয়ারলি দেখতে পারবেন। অলরাইট, এরপরে আমরা যেহেতু আজকে রিভিশন দিব, আমরা কোনো পয়েন্টে খুব ডিটেলসে আলোচনা করব না। ইউজুয়ালি আমরা যখন কানে শুনি অনেক সময় আমাদের ভালো মনে থাকে, দ্যাটস ওয়াই আমাদের আজকের ক্লাসটা নেওয়া, যেটা 10 মিনিটে আপনি ছোটখাটো একটা রিভিশন দিয়ে দিতে পারেন। তো বাংলা সাহিত্যের যুগ বিভাগ, এটা খুব বেশি যে ইম্পর্টেন্ট টপিক তা আমি বলবো না, কারণ এখান থেকে বেশ কয়েক বছর আগে প্রশ্ন এসেছে 29তম বিসিএস এ। তো তখন প্রশ্নটা এসেছে এরকম: মধ্যযুগ আর আধুনিক যুগের মৌলিক পার্থক্য কি। সো এই যা যেহেতু এসেছে, প্রাচীন যুগও আসতেই পারে। সেক্ষেত্রে আমাদের পয়েন্টগুলা ধর্মীয় প্রভাব, দেহকেন্দ্রিক দর্শন, আর সাধারণ মানুষের জীবন, যেটা আমরা চর্যাপদে দেখতে পাই আর কি, সেই প্রপার্টি গুলা একটু মাথায় রাখতে হবে। আর মধ্যযুগের ক্ষেত্রে দেব দেবী একটা সেন্টার করেই তাদের সাহিত্যগুলো রচনা করা হয়েছিল। মঙ্গল কাব্যের কথা আমি বলছি। সেখানে বলা হচ্ছিল স্বপ্নে তারা দেব দেবীর থেকে নির্দেশ পেয়ে এগুলা লিখতেন। সো অফকোর্স এখানে দেব দেবীর প্রাধান্যই দেখা যাবে। এবং মধ্যযুগের শেষের দিকে এসে মুসলিম কবিরা রোমান্টিক প্রণয়োপাখ্যান লিখেন। সো এটাও মধ্যযুগের একটা প্রপার্টি বলা যেতে পারে। এবং আধুনিক যুগে এসে মানবতাবাদ, গদ্য, জাতীয়তাবাদ, স্বদেশ প্রেম ইত্যাদি প্রপার্টি দেখা যাওয়া শুরু করতে থাকে। দেন চর্যাপদের আবিষ্কার। আবিষ্কারের ক্ষেত্রে আমাদের ছোটখাটো 3-4টা পয়েন্ট মনে রাখা লাগবে। সেটা হচ্ছে, ফার্স্টলি রাজেন্দ্রলাল মিত্রর কথাটা আপনারা অবশ্যই লিখবেন, বিকজ হরপ্রসাদ শাস্ত্রীর কথা সবাই লিখবে। রাজেন্দ্রলাল মিত্রের কথা লিখলে টিচার মার্ক দিতে একটু বেশি উৎসাহী থাকবে। সো উনি আবিষ্কার করেছেন তা না, উনি 1882 সালে সাহিত্যের কথা প্রকাশ করেছেন এই গ্রন্থটাতে, সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল। আফটার দ্যাট 1891 সালে হরপ্রসাদ শাস্ত্রী বঙ্গীয় এশিয়াটিক সোসাইটির দায়িত্ব পান। এরপর উনি 3বার ভিজিট করেন। প্রথম 2বার 1897 এবং 1898 সালে উনি কিছু পাননি, বাট 1907 সালে তার থার্ড ভিজিটে গিয়ে উনি চর্যা চর্যা বিনিশ্চয়, সর্বপাদের দোহা, কৃষ্ণপাদের দোহা আর চাকরনামা আবিষ্কার করেন। এবং লাস্টলি 1916-এ উনি সবগুলোকে একসাথে কম্বাইন করে পাবলিশ করেন বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। অলরাইট, চর্যাপদের আবিষ্কার নিয়ে এতটুকু জানলেই চলবে। পরীক্ষার হলে আপনারা এভাবে লিখবেন। দেন চর্যাপদের গুরুত্ব। বোঝাই যাচ্ছে চর্যাপদের গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেকবার প্রশ্ন এসেছে। 46, 45-এ 2বার, একবার জেনারেলে, একবার টেকনিক্যালে 41-এ। এবং এর আগেও আসলে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে প্রশ্নটা এসেছে। তো চর্যাপদ কেন অত ইম্পর্টেন্ট? ফার্স্টলি, এটা একটা বাংলা ভাষার আদি ভিত্তি। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার ওডিবিএল গ্রন্থে এটা প্রমাণ করেন। সেকেন্ডলি, এটা একটা সামাজিক দলিল। তৎকালীন ডোম, শবর, চন্ডালদের মতো প্রান্তিক মানুষ, তাদের জীবনের রিয়েল পিকচার এখানে পাওয়া যায়। থার্ডলি, এটা কিন্তু বাঙালি জাতিসত্তারও একটা প্রথম বিকাশ। পদকর্তা ভুসুকুপা যখন বলেন যে আজি ভুসুকু বাঙালি হইলি, তখন কিন্তু আমাদের আত্মপরিচয়টা শুরু হয়। অলরাইট, এরপর চর্যাপদের পদকর্তা। আহ চর্যাপদ কারা লিখেছিলেন, এখানে কিছুটা কনফিউশন আছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে পদকর্তা 23 জন, পদসংখ্যা 50টি। আবার সুকুমার সেন মনে করেন পদকর্তা 24 জন, পদসংখ্যা 51টি। এখানে কিছু এই সবগুলো পদকর্তার নাম মনে রাখতে হবে এমন কোনো ব্যাপার নেই, জাস্ট আমরা মনে রাখবো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে প্রাচীন কবি সবরপা, আর বাকি অনেকের মতেই প্রাচীন কবি হচ্ছে লুইপা, আর আধুনিকতম কবি হচ্ছে অনেকে বলেন সরহপা, অনেকে বলেন ফুসুকোপা। চর্যাপদের শ্রেষ্ঠ বলা হয় কান্নপা, এবং তিনি সর্বোচ্চ 13টি পদ লিখেছেন, এবং দ্বিতীয় সর্বোচ্চ হুজুকোপা 8টি পদ লিখেছেন। চর্যাপদে ছন্দে বিভিন্ন ধরনের ছন্দই আসলে পাওয়া যায়, বাট মূলত 3টা। একটা হচ্ছে পদাকুলক, একটা রাহাউরি, আর একটা মাত্রাবৃত্ত। আপনারা যদি মনে রাখতে পারেন এই লাইনগুলো কোনটি 16টি মাত্রা থাকে, কোনটি গান গাওয়ার উপযোগী, তাহলে তো খুব ভালো। আর না হলে জাস্ট 3টা পয়েন্টও যদি মনে রাখতে পারেন, তাহলেও হয়তো 3 মার্কের প্রশ্নে 1 বা 2 পেতে পারেন।
এবার আসি চর্যাপদের ভাষা নিয়ে। চর্যাপদের ভাষা নিয়ে ফার্স্টলি কিছু বিতর্ক আছে। আহ বিতর্ক নিয়ে যদি বলতে চাই, সেক্ষেত্রে একটা minute। যে ওড়িয়া ভাষা, হিন্দি, মৈথিলি, অসমিয়া সব ভাষার শব্দই আসলে চর্যাপদে পাওয়া যায়। এই কারণে ওই সব ভাষার পণ্ডিতরা অনেকেই চর্যাপদকে তাদের নিজেদের ভাষার নিদর্শন বলে দাবি করেন। তবে সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার ওডিবিএল গ্রন্থে প্রমাণ করেন বিভিন্নভাবে, এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সুনীতি কুমার চট্টোপাধ্যায়কে সাপোর্ট করেন তার বুদ্ধিস্ট মিস্টিক সং গ্রন্থে। তো সেখান থেকে আমরা বলতে পারি চর্যাপদ আসলে বাংলা সাহিত্যেরই প্রাচীন আর প্রকৃত সম্পদ। আরেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, চর্যাপদকে কেন তাদের ভাষাটাকে শান্ত ভাষা বলা হয়? কারণ হিসেবে আমরা এই 3-4টা পয়েন্ট লিখবো। হরপ্রসাদ শাস্ত্রীর নিজের মন্তব্য, এটা তো অবশ্যই লিখতে হবে যে কিছুটা আধার, এখানে আলো আধারের ভাষা। তারপর এখানে সুকুমার সেনের দৃষ্টিভঙ্গির কথা বলা যেতে পারে। তান্ত্রিক গোপনীয়তা, তারা নিজেদের তন্ত্রের জিনিসগুলোকে গোপন রাখতে চাইতো, এই জন্য ওনারা শান্ত ভাষায় লিখতো, এবং কিছুটা সাংস্কৃতিক তাৎপর্য রয়েছে। অলরাইট, চর্যাপদের রচনাকাল প্রিটি সিম্পল। এই নিয়ে প্রশ্ন আসলে 6 মার্কের প্রশ্ন আসা উচিত না, 3 মার্কের প্রশ্ন আসতে পারে, অথবা 6 মার্কের একটা প্রশ্নের পার্ট হিসেবে আসতে পারে। শহীদুল্লাহর মতে, সুকুমারের মতে এবং সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে সবগুলোই মুখস্থ রাখতে হবে। চর্যাপদের প্রবাদ বাক্য, 6টা প্রবাদ বাক্য, প্রিটি সেলফ এক্সপ্লেনেটরি। আমরা দেখলেই বুঝতে পারবো। অপনা মাংসে হরিণা বৈরী, হরিণের মাংসই তার জন্য শত্রু। অর্থাৎ মানুষের নিজের কোয়ালিটি অনেক সময় তার ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। হাতের কাঙ্কন মা লৌদাপন, হাতের কাঁকন দেখার জন্য দর্পণ প্রয়োজন হয় না। মানে অবভিয়াস জিনিসকে আসলে মানুষের ঢাকঢোল পিটিয়ে বলা প্রয়োজন নেই। হাড়িত ভাত নেহি নীতি আবেশী, তার মানে হাড়িতে ভাত নেই কিন্তু নীতি আবেশী, প্রতিদিনই অতিথিরা ভিড় করছে। দুহিল দুধুকি বেন্টে সামাই, তার মানে একবার যখন আমরা দুধ দহন করে ফেলি তখন কিন্তু সেটা আর গরুর বাজে প্রবেশ করানো যায় না। অন চাহেন্তে আন বিনঠা, অন্য চাহিতে অন্য বিনষ্ট। এটা আসলে ইকোনমিক্স এর অপরচুনিটি কস্টের একটা কনসেপ্ট। আপনি যখন একটা কিছুর পিছনে এফোর্ট দিচ্ছেন, তখন আরেকটা জিনিসে আপনি ফোকাস হারিয়ে ফেলছেন এবং সেখানে আপনি কিছু হারাচ্ছেন। ফর এক্সাম্পল, আপনি বিদেশে যাওয়ার প্রিপারেশন না নিয়ে বিসিএস এর প্রিপারেশন নিচ্ছেন, সেক্ষেত্রে বিদেশে যাওয়ার অপরচুনিটিটা বা বিদেশের লাক্সারিয়াস লাইফ কিন্তু আপনি হারাচ্ছেন। দেন বর্ষণ গোহালিকে মো দুষ্টু বলন দে, দুষ্টু করেছে শূন্য গোয়াল ভালো, এটার অর্থ আপনারা মোটামুটি সবাই জানেন। চর্যাপদের সমাজচিত্র, চর্যাপদের সমাজচিত্রে মূলত প্রান্তিক জীবন আর দরিদ্র মানুষ যারা তাদেরটাই ফুটিয়ে তোলা হয়েছে। এবং সেখানে বিচিত্র পেশার মানুষ দেখা যায়, অনেকে মাছ ধরে, অনেকে নৌকা চালায়, তাঁত বোনে। এক্ষেত্রে মনে রাখার জন্য আপনারা আমাদের মৌলিক যে চাহিদাগুলো মনে রাখতে পারেন: খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা। যেমন এর মধ্যে খাদ্য, বস্ত্র, বাসস্থান মনে রাখলেই চলে। খাদ্যের জন্য হচ্ছে তারা শিকার করত, মৎ করত, তারপর মাছ ধরতো। তারপর পোশাকের জন্য তারা তাঁত বোনার কাজ করত, অনেকে ঘর বাড়ি বানাতো, ইত্যাদি কাজ। বিবাহ, সামাজিক উৎসবও কিছু দেখা যায়, যৌতুক প্রথার বিবরণ পাওয়া যায়। এবং নারীরা সেই সমাজে ছিল খুবই অ্যাক্টিভ, তারা বিভিন্ন ধরনের কাজে পুরুষদের পাশাপাশি অংশগ্রহণ করত। এবার চলে আসি চর্যাপদের ধর্মমতে। চর্যাপদের ধর্মমত হচ্ছে মূলত বৌদ্ধ সহজিয়া মতবাদ, এবং সেখানে তারা দেহবাদ বা কায় সাধনার একটা ইম্পর্টেন্স দেয়। তার মানে চর্যাপদে যে বৌদ্ধ সহজিয়া, তাদের মেইন ফিলোসফি ছিল দেহবাদ। তারা বিশ্বাস করতেন মহাবিশ্বে যা কিছু আছে তা মানুষের শরীরের ভেতরেই আছে। তারা মূর্তি পূজা বা তীর্থ ভ্রমণের চাইতে গুরুর নির্দেশে, এই জন্য এখানে গুরুবাদের কথা বলে দেওয়া, গুরুর নির্দেশে নিজের মনকেই শুদ্ধ করতে চাইতো, এটাতেই তারা বেশি ইম্পর্টেন্স দিত। এই জন্য তারা এই যে বাহ্যিক আচার মানে মূর্তি পূজার বিরোধিতা করত, চিত্ত শুদ্ধি শুদ্ধিকে ইম্পর্টেন্ট দিত, এবং সেটা কিভাবে করবে? তাদের গুরুর আদেশ মোতাবেক, গুরুবাদ। এইভাবেই হচ্ছে এক লাইনে কিন্তু আমরা 4টা পয়েন্ট খুব ইজিলি মনে রাখতে পারবো। দেন আমরা চর্যাপদটা আবিষ্কারের সময় দেখেছি এটা আমরা বাংলাদেশে পাই নাই, এটা পেয়েছি নেপালে। তার কারণটা কি? আহ বাংলায় লেখা বই নেপালে কেন পাওয়া গেল? এর মেইন কারণ হচ্ছে তুর্কি আক্রমণ। 1204 সালে ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি বাংলা বিজয় করে, এবং তখন বৌদ্ধ সিদ্ধাচার্যরা তাদের ধর্মগ্রন্থকে বাঁচাতে নেপাল আর তিব্বতের মতো পাহাড়ি এলাকাগুলোতে পালিয়ে যায়। তাছাড়া বাংলার সাথে সাথে আবহাওয়ায় পুঁথি নষ্ট হয়ে যেত, আর নেপালের আবহাওয়া কিছুটা শুষ্ক।
সেখানের যে এনভায়রনমেন্ট ছিল এবং কালচার ছিল সেটা এটার সাথে ভালো যেত। এই জন্য এটা আলটিমেটলি নেপালেই পাওয়া যায়। এবং আমাদের লাস্ট চ্যাপ্টার, চর্যাপদের নারীর অবস্থান। চর্যাপদের নারীরা ছিল অত্যন্ত স্বাবলম্বী ও সাহসী। তারা ঘরে কাজ করত, তারা বাইরে কাজ করত, তারা বাইরে নৌকা চালাতো, শিকার করত, মদ তৈরির কাজ করত, কৃষি কাজ করত, এবং সামাজিক উৎসবেও তারা অংশগ্রহণ করত। তারা এসব কাজ করার কারণে তারা যে তাদের নারী সুলভ আচরণ বা পোশাক অলংকার ভুলে যেত তা কিন্তু না, তারা সাজগোজ করতেন, চুলে খোপা বাঁধতেন, কানে কুণ্ডল বা চুড়ির মতো অলংকারও করতেন। এবং তারা এবং শুধুমাত্র নর্মাল কাজকর্ম না, আধ্যাত্মিক জগতেও কিন্তু তারা ইম্পর্টেন্স ছিল তাদের। তারা যোগিনী হিসেবে কাজ করতেন। এবং ইভেন চর্যাপদে কিন্তু মহিলা পদকর্তাও রয়েছে। তো এই ছিল মোটামুটি চর্যাপদের সামারি। এই পুরো পিডিএফটা যদি আপনারা পড়ে থাকেন, আশা করা যায় আহ, আপনাদের রিভিশনে আজকের ক্লাসটা হেল্প করবে। এবং চর্যাপদ থেকে হয়তো 6 মার্ক, খুব বেশি লাখ ভালো থাকলে 12 মার্ক আসতে পারে। তাই আমি এটাতে খুব বেশি সময় দিলাম না। বাট মার্ক পরীক্ষায় এটা যে আসবেই চর্যাপদ থেকে, এটা 100% সার্টেন। আপনারা দেখেন 47, 46, 45, 44, 43, ইন এভরি বিসিএস রিটেন এখান থেকে প্রশ্ন এসেছেই। সো এটা আপনারা মোটেও স্কিপ করবেন না। আহ, আশা করা যায় চর্যাপদ থেকে আসা প্রশ্ন আপনারা সহজে আনসার করতে পারবেন। সো থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।